নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 5টা, আর 5টা মানে এই 5 কথা। আর শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, ভালো করে শুনবেন। অভিষেকের সম্পত্তি বিতর্কে তৃণমূলে ঝড় উঠেছে। বিস্ফোরক ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ নোটিশ সম্পর্কে কিছুই জানেন না, ফের দাবি করলেন মেয়র। কারো ব্যক্তিগত বিষয়ে বলতে পারবো না, আমি কোনো ইজারা নেইনি। অভিষেকের সম্পত্তি প্রশ্নে এমনটাই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই, আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। মেয়রকে জানানোর কথাই না। তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার করা, মনিটরিং করা, সেই বিল্ডিংয়ের যে রক্ষণাবেক্ষণ যত বিল্ডিং হচ্ছে কলকাতায়, এটা আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথাও না। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিই। আমি কিসের জন্য কমিশনার চিঠি পাঠিয়েছেন বলে? তাহলে মেয়র উত্তর দিন, মেয়র থাকাকালীন অবস্থায় এই বেআইনি কাজগুলো হলো কেমন? মেয়র বলছেন অনেক কিছু ওনাকে জানানো হয় না, এগুলো পলিসির ইস্যু, পলিসির ব্যাপার। যে জানে না সে থাকে কেন? সে বানপ্রস্থে যান। আরে বাবুকে নোটিশ পাঠাবে কর্মচারীর ক্ষমতা আছে না? যতই পুরাতন হোক, ভৃত্য তো বটেই, পারিবারিক ভৃত্য তো বটেই। শুনতে খারাপ, কিন্তু অসত্য তো নয়। ফিরহাদ হাকিম তিনি বলছেন যে আমি কোনো ইজারা নেইনি, ওনার ব্যক্তিগত বিষয়ে আমি বলতে পারবো না। অন্যদিকে কুণাল ঘোষ তিনি বলছেন যার সম্পত্তি তারই উত্তর দেওয়া উচিত। হলফনামায় কি বলেছেন তিনিই জানেন, মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এই পরিস্থিতিতে, ভাবমূর্তি বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দল এবং দলের কিছু নেতাকে কালিমা লিপ্ত করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে এবং আরও কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি বলে চিহ্নিত করছে। দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। গ্রামগঞ্জ ব্লক স্তরের সমস্ত বিজেপির যারা কর্মী নেতা, তাদের সব ঠিকানা, নাম ঠিকানা যখন লিপিবদ্ধ করছিলেন, খাতার পর খাতা, যখন বিভিন্ন সময় দেখে নেব ইত্যাদি যখন বলছিলেন, একই সুরে তো বলছিলেন, একই রকম ভাবে বলছিলেন। আজকে হঠাৎ কেউ ভাগ নেব না অপরাধের এরকম বললে তো হবে না। হরিশ চ্যাটার্জি স্ট্রিটকে একেবারে হরিশ বন্দ্যোপাধ্যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরণিতে রূপান্তরিত করার চক্রান্ত করেছিল, জোর করে মানুষের কাছ থেকে তাদের জমি জায়গা কেড়ে নিয়েছিল, এইসব অভিযোগ এসেছে প্রশাসনের কাছে। এখন তার উত্তর দিতে হবে। সামনে দাঁড়ান, হিরোগিরি সব বন্ধ হয়ে গেল কেন? দাঁড়ান, দাঁড়িয়ে বলুন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেও অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল। কালীঘাট রোডে ফুটপাত দখল করে পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে। বড় অফিসে অভিযোগ সত্ত্বেও পদক্ষেপ করেনি পুরসভা। অভিষেকের বাড়ি আর অফিসে বেআইনি নির্মাণের অভিযোগ অন্তত 15 বার অভিযোগ সত্ত্বেও
ফাইল ধামাচাপা দিয়ে রেখেছিল পুরসভা। লিপস অ্যান্ড বাউন্সে হঠাৎ গজিয়ে ওঠা সম্পত্তিও ছিল পুরসভার নজরে, কিন্তু রাজনৈতিক চাপেই বন্ধ হয়ে যায় পুরসভার তৎপরতা। খবর পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে। হরিশ মুখার্জি রোডের এই 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে ইতিমধ্যে 400/1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং কালীঘাট রোডের বাড়িতে 400/1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। সেই অভিযোগ গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসেও এসেছিল কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। অবৈধ নির্মাণ এবং অবৈধ অংশ তৈরি করা নিয়ে অভিযোগ ছিল বিস্তর। একই সঙ্গে কালীঘাট রোডের যে বাড়িটি রয়েছে তার ফুটপাত দখল করে পার্টি অফিস তৈরি করা, গার্ডরেল দিয়ে আটকে দেওয়া, মানুষ চলাচলে বাধা দেওয়া, এনক্রোচ করে রাখা একাধিক অভিযোগ ছিল, কিন্তু রাজনৈতিক কারণে সেই অভিযোগ মতো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। কারণ যে বাড়ি বা যে অফিসগুলোর বিরুদ্ধে এই অভিযোগ তার মালিকানায় রয়েছে খোদ তৎকালীন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই রাজনৈতিক বাধ্যবাধকতা এবং চাপের কারণে সে ফাইলগুলো হিমঘরে চাপা পড়ে যায়, এমনকি আস্থা খুঁড়ে স্থান পায়। রাজ্যে পালাবদল ঘটার পর সেই ফাইলগুলো আবার নতুন করে খোলা হচ্ছে, যে কারণে এই দুটো প্রপার্টি ছাড়াও আরও প্রায় 18 থেকে 19টি প্রপার্টিতে 400/1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। অবৈধ অংশ ভেঙে ফেলা 7 দিনের মধ্যে। একই সঙ্গে আদৌ যে লিপস অ্যান্ড বাউন্সের যে অফিসগুলো চলছে সেগুলো কি আইনত চলছে, সেগুলো রেজিস্ট্রেশন কি বৈধ, সেইগুলো সম্পর্কে কলকাতা পুরসভার তরফে জানতে চাওয়া হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ভবানীপুর। মিস্টার অভিষেক ব্যানার্জির যে প্রপার্টিজ হিসেব আমরা পেয়েছি সেখানে বহু জায়গায় দেখা যাচ্ছে তার পারমিশন নেওয়া হয়নি। হয়তো বিল্ডিং আছে কিন্তু কিছু বানানো হয়েছে এক্সট্রা যেটার কোনো পারমিশন নেই। সুতরাং অভিষেক ব্যানার্জির কাছেও যেরকম নোটিশ যেতে পারে, মিস্টার ভট্টাচার্যের কাছেও যেতে পারে, মিসেস মুখার্জির কাছেও যেতে পারে। যার আমরা নোটিশ মানে ইনফরমেশন পাবো যে আমাদের ডিপার্টমেন্ট বা সরকারকে না জানিয়ে ইলিগালভাবে কাজ হয়েছে, তো সেটা তো আমরা তো নোটিশ তো পাঠাবোই এবং তাকে অপরচুনিটি দেওয়া হয়েছে, উনি পেপার নিয়ে আসুন, দেখান আমাদের। দেখুন, তৃণমূলের ছোট মাঝারি বড় নেতাদের বাড়ি তো আপনাদেরকে আমরা দেখিয়েছি, একেবারে সিরিজ করে দেখিয়েছি। তৎপথে করে থাকলে তা নিয়ে আলোচনা হয় না, কিন্তু প্রশ্নটা ওখানেই। অনেকে প্রশ্ন তুলছেন যে এত টাকা পেয়েছিলেন কোথায়। আর এবার আপনাদেরকে দেখাবো তৃণমূল নেতার আস্ত একটা স্পোর্টস কমপ্লেক্স বীরভূমে সদাইপুরে। কি নেই সেখানে? বিরাট ক্রিকেট স্টেডিয়াম, সুইমিং পুল আছে, অত্যাধুনিক ক্লাব হাউস আছে, জিম রয়েছে, ড্রেসিং রুম রয়েছে। কোটি কোটি টাকার স্টেডিয়াম বানিয়েছেন সদাইপুরের তৃণমূল কংগ্রেস নেতা মহিম শেখ। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। আস্ত একটা স্টেডিয়াম বানিয়ে ফেলেছেন, স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে ফেলেছেন একজন তৃণমূল কংগ্রেস নেতা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সদাইপুর থানার অন্তর্গত গুমসীমা গ্রামে। আর এই গুমসীমা গ্রামেই রয়েছে একটি বিশাল বড় স্টেডিয়াম, শেখ মহিমের সেই স্টেডিয়াম। এবং সেই স্টেডিয়ামের ছবিটা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব। যে বিশাল যেই স্টেডিয়াম, তার দাবি অনুযায়ী বড় বড় সব প্লেয়াররা নাকি এখানে খেলে গিয়েছেন। আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম, এবং এই স্টেডিয়াম তৈরির পেছনে রয়েছে কিন্তু কয়েক কোটি টাকার খেলা। তার ব্যক্তিগত উদ্যোগে বানানো খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগের পেছনে যে টাকা খরচা হয়েছে, এই যে তৃণমূল নেতা সাথে সাথে ক্রিকেট প্রেমী বলে নিজেকে দাবি করছেন মহিম শেখ, তার এই টাকা এলো কোত্থেকে সেই উৎস জানতেই কিন্তু আমরা গিয়েছিলাম এই গুমসীমা গ্রামে। এবং সেখানে গিয়ে তিনি জানাচ্ছেন তার একাধিক ব্যবসা রয়েছে, তার দাবি। পাশাপাশি তিনি তৃণমূলেরও নেতা, তাকে দাঁড় করানো হয়েছিল। স্থানীয় যারা তৃণমূলের নেতৃত্ব বা জেলার নেতৃত্ব তাকে নাকি বলেছিলেন পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে, তিনি দাঁড়িয়েছিলেন। তারপর থেকেই তিনি নেতা হয়ে উঠেছেন। এবং এই কোটি কোটি টাকার খেলার পেছনে কি তৃণমূলের কাটমানি রয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। আচ্ছা, এই তৃণমূল নেতা কে? পরিচয়টা কি? তিনি কোনো সাংসদ না কোনো সাংসদ নন, কোনো বিধায়ক না কোনো বিধায়ক নন, কোনো কাউন্সিলর না কাউন্সিলরও নন, সাধারণ চুনোপুটি তৃণমূল নেতা। তার এত বৈভব কি করে হয়? এত টাকার সোর্সটা কি? কোন টাকায় নিজের নামে এত বড় একটা স্টেডিয়াম করেছে? ছবিটা একবার দেখুন। ক্রিকেট প্রেমী হতেই পারেন, ভালো কথা। 2009 থেকে একটু একটু করে স্টেডিয়াম তৈরি করেছেন, এমনটাই দাবি করছেন ওই তৃণমূল নেতা। দাবি তো করছেন ঠিকই, কিন্তু দাবির পরেও একাধিক প্রশ্ন উঠছে।
এটা অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে লেগেছি 2009 সাল থেকে। 9 সাল থেকে একটা ছোট্ট করে একটা মানে মাঠের মতো ছিল। তারপরে আমরা এই পাশে যে জমি জায়গাগুলো ছিল সেখান থেকে মাটি ভরাট করে আস্তে আস্তে এই এত বড় একটা স্টেডিয়ামের রূপ নেয়। মোটামুটি 14-15 সালে এটা মোটামুটি স্টেডিয়ামের রূপ নেয়। কিছুটা জমি আমাদের আগে থেকেই ছিল আমার দাদাদের বাবার, আর বাকি জমিগুলো আমরা সব আস্তে আস্তে কিনেছি অনেকজনের কাছ থেকে, কেউ কেউ দানও করেছে। আমাকে উপনির্বাচনে 15 সালে দাঁড় করায় এবং পঞ্চায়েত সমিতিতে। তারপরে আমি ওই প্রতিনিধি হিসেবেই ছিলাম। টাকাটা তো আমরা টোটালি মানুষের স্বার্থের জন্য, মানে এরিয়ার ভালোর জন্য, এবং এখান থেকে অনেক ভালো প্লেয়ার উঠবে, তারা ভালো জায়গাতে খেলবে, এই আশা রেখে তো আমাদের চিন্তাধারা আছে। আমরা ব্যবসা করি, অনেক পরিশ্রম করেছি, আমার নিজের ইটভাটা আছে, কন্ট্রাক্টরি ব্যবসা করি, এবং বিভিন্ন রকম টুলের সাথে আমি টুল গেট যেগুলো চলে সেগুলোর সাথেও অনেক সব পার্টনারশিপে আছি। তো সেই সূত্রে ওই ধরনের আমার বিজনেস হচ্ছে, আদার্স এমনি কোনো ব্যবসার সাথে আমি যুক্ত নাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিউড়ির সভা থেকে বলে গেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। এটাই হচ্ছে বেঙ্গলের মডেল অফ ডেভেলপমেন্ট। তো মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার হয়েছে, সেই সরকারে সবকা হিসাব নেওয়া শুরু হয়েছে। গত 15 বছরে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদেরকে এবার হিসেব দিতে হবে। আজকের আরও একটা বড় খবর, জাতীয় সুরক্ষার জন্য সীমান্তে কাঁটাতারের জন্য আজই বিএসএফকে জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করা হবে। আজ বিকেলে এই জমি হস্তান্তর করা হবে, এমনটাই প্রশাসনিক সূত্রে খবর। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে চিকেন স্নেক এলাকায় প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকারের আমল থেকেই আটকে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়ায় গতি আনতে বিকেলে নবান্ন সভাঘরে এই জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, ডিটেল দাও, অত্যন্ত বড় খবর জাতীয় সুরক্ষার জন্য। দীক্ষা, দেখো, নবান্ন সভাঘরে ইতিমধ্যে বিএসএফ এর যারা আধিকারিক তারা এসেছেন, তবে বিএসএফ এর ডিজি আজকে এখনো খুলেছেন। মূলত সীমান্তবর্তী এলাকায় যে জায়গায় এই জমি হস্তান্তর করা হবে বিএসএফ কে, প্রায় 121 একর জমি হস্তান্তর করা হবে। তাদের যে সমস্ত সীমান্ত এলাকায় যে সমস্ত যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোকেও অলরেডি কানেক্ট করা হয়েছে ভার্চুয়ালি। তার মধ্যে নদিয়া যেমন রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, কোচবিহার রয়েছে, শিলিগুড়ি সাব ডিভিশন, এই সমস্ত যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে তাদের পুলিশে বা কেন্দ্রের সঙ্গে বিশেষ করে সমন্বয় সাধনের জন্য নবান্ন সভাঘরে ইতিমধ্যেই সকলে রয়েছে। মুখ্যমন্ত্রী এলেই এই জমি হস্তান্তর। সঙ্গে থাকো দীক্ষা, সঙ্গে থাকো। আমরা সেই ছবি দেখছি, নবান্ন সভাঘরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সীমান্তে কাঁটাতারের জন্য আজই বিএসএফ কে জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর হাতে জমি হস্তান্তর। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে চিকেন স্নেক এলাকায় প্রায় 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকারের আমল থেকে আটকে থাকা জমি হস্তান্তর প্রক্রিয়ায় গতি আনতে নবান্ন সভাঘরে এই জমি হস্তান্তর করতে চলেছে রাজ্য সরকার। অত্যন্ত বড় খবর। তৃণমূল চালিত যে রাজ্য সরকার ছিল তারা জমি না দেওয়াতেই এই যে এলাকা, যেই এলাকা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, ভারত বাংলাদেশ সীমান্ত চ্যাংড়াবান্ধা, এবং আমার ঠিক পেছনে এটা ধরলা নদী, এবং তার পাশে যে এলাকা দেখা যাচ্ছে দূরে সেটা বাংলাদেশের সীমানা এবং বাংলাদেশের ভূমি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ভারতীয় এলাকা, ভারতীয় ভূখণ্ড। এই এলাকাতেই কোনো কাঁটাতার নেই, চারদিক চোখ ঘোরালেই দেখা যাবে সমস্তটাই একদম খোলামেলা। আর এখান দিয়েই খুব সহজেই গরু পাচার, অনুপ্রবেশ ঘটে, এতদিন ঘটতো যেমনটা দাবি এলাকাবাসীর। তবে এবার কেন্দ্রে সরকার বিজেপির থাকাকালীন রাজ্যে বিজেপির নতুন সরকার গঠন হওয়ার পরেই তৎক্ষণাৎ এই সীমান্তবর্তী এলাকা যেখানে এতদিন কাঁটাতারের বেড়া ছিল না সেখানকার জমি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। 7 দিনের মধ্যেই এই সীমান্তবর্তী এলাকার জমি হস্তান্তর করা হয়েছে। আর তাতেই খুশি সীমান্তবর্তী এলাকার মানুষজন যারা ভারতীয় ভূখণ্ডে বসবাস করে। এবং কেন এতদিন এই জমি হস্তান্তর করা সম্ভব হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। চ্যাংড়াবান্ধা এলাকায় 4.5 কিলোমিটার জায়গা রয়েছে যে জায়গায় এখনো কাঁটাতার নেই, আর সেই এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু হবে। তাই জমি হস্তান্তরের সাথে সাথেই জমি চিহ্নিত করে নির্দিষ্ট করে দেওয়া হলো কোন এলাকা দিয়ে কাঁটাতার এবং কোন এলাকা দিয়ে যাতায়াতের রাস্তা হবে সেনাবাহিনী। চ্যাংড়াবান্ধা এলাকা থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।
আমাদের সরকার স্পষ্ট করে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা পুরো 550 কাছাকাছি 550 কিলোমিটার যে ফাঁকা সীমান্ত আছে তার পুরোটা ফেন্সিংয়ের জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা কেন্দ্র সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দেবেন, ধাপে ধাপে দিচ্ছেন। উত্তরবঙ্গের 100-র উপরে দেওয়া হয়ে গেলে এবার উত্তরবঙ্গে পুরো ফেন্সিং হয়ে যাবে। তো এর ফলে চোরাচালান, ডেমোগ্রাফিক চেঞ্জ এগুলো বন্ধ হবে, ভারতবর্ষ অনেকটা বেশি সুরক্ষিত হবে। মমতার জমানায় মাদ্রাসায় নিয়োগ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টেও। সিলেকশন প্রক্রিয়া বৈধ না হলে নিয়োগও বৈধ হওয়া সম্ভব নয়। মাদ্রাসা নিয়োগের সুযোগ পায়নি বৈধরা। মাদ্রাসা নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী টেলিফোনে। জ্যোতির্ময়, মামলাটা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, কেন এই অবজারভেশনটা এতটা গুরুত্বপূর্ণ? দেখো, গতকাল থেকেই মাদ্রাসার মামলার শুনানি শুরু হয়েছে এবং এক্ষেত্রে অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে 2016 সাল থেকে মাদ্রাসায় যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে মাদ্রাসা স্কুলগুলির পরিচালন সমিতি তারা একতরফাভাবে নিয়োগ করেছে। এক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো অনুমোদন নেওয়া হয়নি। স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে যিনি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর রয়েছেন তার থেকে অনুমোদন নেওয়া প্রয়োজন, কিন্তু অনেক ক্ষেত্রেই তাকে জানানো হয়নি। স্বাভাবিকভাবেই এই নিয়োগ বৈধ নয় বলে অভিযোগ উঠেছে এবং যারা যোগ্য প্রার্থী তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। গতকালই বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলেন যে পশ্চিমবঙ্গে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা ভয়ঙ্কর। আজ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সিলেকশন প্রক্রিয়া বৈধ না হলে নিয়োগও কখনো বৈধ হওয়া সম্ভব নয় এবং মাদ্রাসার নিয়োগে বৈধরা সুযোগ পায়নি। এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে 3টি ভিত্তির উপর নির্ভর করে বিচার করতে হবে এবং এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া যে স্বচ্ছ নয় তা তিনি স্পষ্ট করে যেমন বুঝিয়েছেন, তার পাশাপাশি এই নিয়োগে স্বজন পোষণও যে হয়েছে সেই ইঙ্গিতও দিয়ে দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ধন্যবাদ। ভোটে ভরাডুবির পর থেকেই গৃহযুদ্ধ চলছে তৃণমূলে। নাম না করে অভিষেককে নিশানা করে বিদ্রোহের সুর চড়িয়েছেন কুণাল, ঋতব্রত, সন্দীপন। ফাটল সারাতে 3 বিদ্রোহী বিধায়ককে কালীঘাটে তলব। মমতা অভিষেকের সঙ্গে কথা বলতে কালীঘাটে 3 বিধায়ক পৌঁছে গেছেন। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি।